নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার আর এখন সকাল 7টা বাজে। এই কদিন ধরেই হয়েছে আমার বেশ সকালবেলা ওই 6টার দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে আমিও বেরিয়ে পড়ি মর্নিং ওয়াক করতে। আজকে ভেবেছি মর্নিং ওয়াক করতে করতে একটু মাছও নিয়ে আসবো। আগের দিন যখন বাজারে গিয়েছিলাম ততক্ষণে সমস্ত মাছ বিক্রি হয়ে গিয়েছে, তাই আর কোনো মাছই কিনতে পারিনি। আমাদের নিউ টাউনের যে পুলিশ স্টেশনটা রয়েছে ঠিক তার পাশেই এরকম রাস্তার ধারে কতগুলো মাছের দোকান রয়েছে। চিংড়ি কত করে? চিংড়ি 400 টাকা। 500 দিয়ে দেবো, 200 টাকা দিয়ে দাও। ছাড়িয়ে দাও। একটা বড় সাইজের রুই মাছ পছন্দ হয়েছে। দুটো মানুষ তো, এটা কিনে নিলে 3-4 দিন মতন চলে যাবে। আর তার সাথে নিয়ে নিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ। আগে জানেন, আমি মাছের বাজারে একদম আসতে পারতাম না। ছোটোবেলায় অভ্যাস করানোর জন্য বাবা একবার দুবার সাথে করে নিয়ে যেত, কিন্তু এত গন্ধ লাগতো যে বাড়িতে এসে আর মাছ খাবার মতন উপক্রমও থাকতো না। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে ম্যাচুরিটিও বেড়েছে, আর নিজের কাজ নিজে করে নেওয়ার প্রবণতাটাও বেশি হয়েছে, তাই এখন আর অতটা অসুবিধা হয় না। কোথায় গেছিলে সকাল সকাল? এই যে বাজার করতে মাছ নিয়ে এসেছি। ও, 2 রকমের মাছ নিয়ে এসেছি আর পেঁপে। মাছের ঝোল খাও তোমার পেঁপে দিয়ে। আমি ঘুমিয়ে উঠে ভাবছি কোথায় গেল। করতে করতে চলে গেলাম। হ্যাঁ, মাছ নিলাম। গুড। চলো, আমি গ্রিন টি বানিয়ে রেখেছি। ও, তুমি চা বানিয়ে ফেলেছো? চলুন, রাজার তৈরি গরম গরম চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকের ব্রেকফাস্টটা বানাতে। আজকের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি ভেজ চাউমিন, একটু রেস্টুরেন্ট স্টাইল। মাঝে মধ্যে দেখি রাজা এই ধরনের চাউমিনটা খেতে ভীষণ পছন্দ করে। তো ফ্রিজে যে সমস্ত সবজি ছিল, গাজর, ক্যাপসিকাম, বিনস, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে একটা পেঁয়াজকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু সুইট কর্ন, আর ফ্রিজে অল্প একটু পনির ছিল তো সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজ চাউমিনে পনিরের স্বাদটাও বেশ ভালো লাগে জানেন। এবার একটু টমেটো কেচাপ আর একটু সয়া সস দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো যতক্ষণ অবধি ড্রাই হয়ে যাচ্ছে। তারপর সিদ্ধ চাউমিনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই আমাদের ভেজ চাউমিন একেবারে তৈরি। রাজার আজকে 12টার সময় লগ ইন রয়েছে, তো সেই জন্য ও 11:30 নাগাদ অল্প একটু স্মুদি খেয়ে রওনা দেবে। তো তাই জন্যই ভাবলাম লাঞ্চটা যদি একটু ভারী দিই তাহলে সারাটা দিন ওর পেটটা ভরা থাকবে। এই যে বড়দির আমেরিকা যাওয়ার জন্য এই এতগুলো জিনিস হয়েছে, তো এগুলোকে প্যাকিং করে তারা নিয়ে যাবেন। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছিলেন বড়দিকে আমরা আমেরিকায় কিভাবে পার্সেল পাঠাই। তো আমরা যে কোম্পানিটার থ্রু দিয়ে পাঠাই ওটা একটা প্রাইভেট কোম্পানি যার নাম গারুদাফিকা। তো আপনাদের কারোর যদি কন্ট্যাক্ট নাম্বারের দরকার পড়ে আমাকে জানাবেন, আমি তখন ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখন আমেরিকার নতুন শুল্ক ব্যবস্থা অনুযায়ী ভারতীয় পণ্যের উপরে 50% করে ট্যাক্স রয়েছে, কিন্তু ইনি বললেন শুধুমাত্র গিফট আইটেমের উপরে সেটা নেই। যদি আপনি আপনার কোনো প্রিয়জনকে কোনো গিফট পাঠান আর সেটা যদি অবশ্যই 8 কেজির নিচে হয় তাহলে কোনো শুল্ক অতটা পড়বে না, কিন্তু যদি 8 কেজির বেশি হয় তাহলে সেই জিনিসটা কাস্টমে আটকে যেতে পারে, তখন কিন্তু সেখান থেকে পর্যাপ্ত শুল্ক দিয়েই জিনিসটাকে আবার বাড়ি নিয়ে যেতে হবে। আগে যখন রাজা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে সমস্ত জিনিসপত্র বিদেশে কুরিয়ার করে পাঠাতো তখন কিন্তু জিনিসগুলোর জন্য আলাদা করে প্যাকেট, বক্স, লেবেলিং কিনে সেটাকে ভালো করে বাড়িতে প্যাকিং করে 2-4 জায়গায় অ্যাড্রেস লিখে তারপর কুরিয়ার করতে হতো। কিন্তু এনারা আমাদের কাছ থেকে আগে এসে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যান, তারপর ওনারা ওয়েট করে সেই অনুযায়ী সুন্দরভাবে প্যাকিং করে তারপর কুরিয়ার করে দেন। আর তার জন্য আমাদের আধার কার্ড, ইমেল আইডি আর ফোন নাম্বার দিতে লাগে। চলুন, ওনাকে সমস্ত জিনিসপত্র ব্যাগের মধ্যে প্যাকিং করে দিয়েছি। এদিকে রাজা কিছু পেপার ওয়ার্কস, কিছু সিগনেচার, এই সমস্ত জিনিসপত্রগুলো সেরে নিচ্ছে। এবার উনি বাড়িতে গিয়ে এগুলোকে ভালো করে ওয়েট করে জানাবেন যে কত কেজি হয়েছে, সেই অনুযায়ী কত টাকা পড়বে ডেলিভারির জন্য, সেটাকে আমরা পেমেন্ট করে দেওয়ার পর উনি ডিসপ্যাচ করবেন।
তবে এতদিন অবধি যে সমস্ত জিনিসপত্রগুলো উনি পার্সেল করেছেন, মানে নতুন শুল্ক ব্যবস্থা শুরু হওয়ার পর এতদিন কোনো জিনিসগুলো কাস্টমে আটকায়নি, তো উনিও আশা করছেন যে এই জিনিসগুলোতেও কোনো অসুবিধা হবে না। তবে উনি বারবার আমাদেরকে ফ্রডের হাত থেকেও সাবধান করে দিচ্ছিলেন, বলছিলেন যে মাঝে মধ্যে এরকম রং নাম্বার থেকে ফোন আসছে যে জিনিসপত্র কাস্টমে আটকে গিয়েছে, আপনি এই নাম্বারে পেমেন্ট করে দিন, তাহলে জিনিসপত্র আবার ফেরত পেয়ে যাবেন। আর মানুষও ভয়ে সেই নাম্বারেই পেমেন্ট করে দিচ্ছেন, তারপর দেখা যাচ্ছে যে সেই রং নাম্বারটা আদেও ভ্যালিড নয়। তো সেদিক থেকেও আমাদেরকে বারবার উনি সাবধান করে গেলেন। চলুন সমস্ত জিনিসপত্র রাজা গিয়ে ওনার গাড়িতে তুলে দিয়ে আসছে, ততক্ষণ ওর টিফিনটা আমি প্যাক করে নিই। আজকে একটু ভেজ চাউমিনের সাথে ভাবছি ওকে একটু আঙুরও দিয়ে দেবো। আগের দিন বাজার থেকে কতগুলো লাল আঙুর কিনে এনেছিলাম জানেন, ভীষণ মিষ্টি। তো এগুলো বেশ বড় বড় হয়, ওই 6টা মতন একটা ছোট্ট টিফিন বক্সে দিয়ে দিলাম। এই যে অফিস যাওয়ার জন্য তৈরি, পুরো ফর্মাল। অফিস গেলে তো ফর্মাল পরেই যেতে হবে। চশমাটা আচ্ছা, হেলমেট পরবে তো? আচ্ছা, তো ফোন নিয়ে নিয়েছো তো? আমাকে পৌঁছে একটা মেসেজ করে দিও। টাটা। আগের দিনে স্কুটিটাকে সার্ভিস করতে দিয়েছিলাম না, একেবারে নতুনের মতন করে দিয়েছেন ওনারা। এই স্কুটিটা ওর ব্যাঙ্গালোরে ছিল। রাজার এখান থেকে অফিস যেতে ওই 8 ঘন্টা মতন সময় লাগে। রাস্তা কম হলেও রাস্তায় এতগুলো সিগন্যাল পড়ে, আর এই সময় যেহেতু অনেকটা জ্যাম হয়, তাই অনেকটা সময় লেগে যায়। চলুন এবার আমিও গিয়ে কাজে বসি। উনি সব জিনিসপত্রগুলোই নিয়ে গেলেন, কিন্তু এই কটা জিনিস উনি নিলেন না, কারণ এই জিনিসটা চিনতে পারছেন, এটা সেই আন্দামান থেকে নিয়ে এসেছিলাম দির জন্য আর মেহার জন্য। আসলে মুক্ত তো অ্যানিম্যাল প্রোডাক্ট, তো এগুলোকে পাঠানো যায় না। আর বাকি এইটা আমরা দীঘার থেকে নিয়ে এসেছিলাম মেহার জন্য। এটা অরিজিনাল মুক্ত নয়, কিন্তু তাও উনি বললেন যে অরিজিনাল কি ফলস ওনারা তো বুঝবেন না, তো সেজন্য এটাও দিতে পারলাম না। আর রইল বাকি এই জিনিসগুলো, এগুলো সেই মেহার জন্য পুজোতে কিনেছিলাম। এই কানেরটা, এই একটা কানের, আর এই কানেরটা, আর এই চুড়িগুলো। উনি বললেন যে এই সমস্ত জিনিসগুলো তো স্টোনের, তো এগুলো ডায়মন্ড কি নয় এইসবের জন্য অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরেও একটা ফর্ম ফিল আপ করতে হবে 1500 টাকা দিয়ে যে এগুলো ডায়মন্ড নয়। তো সেই স্লিপটা নিয়ে ওনাদেরকে দেখাতে হবে। তারপরেও ওখানে এয়ারপোর্টে চেকিংয়ের সময় ওনারা মানে চাইলে এগুলোকে অ্যালাউ করতে পারেন, আদারওয়াইজ এগুলো পুরো ক্যান্সেল করে দিতে পারেন, তখন ওনাদের কাছেই থেকে যাবে। তো সেই জন্য এই জিনিসগুলোকে ওনারা বললেন যে না পাঠানোই ভালো হবে। মনটাও খারাপ লাগছে যে মেহার জন্য এগুলো কিনেছিলাম, পুজোর সময় বেচারা ম্যাচিং করে পরতে পারতো। ওই দেশে এই সমস্ত জিনিসগুলো মানে ওখানে তো অন্য রকমের স্টোনের জুয়েলারি পাওয়া যায়, আর ওখানে জিনিসগুলোর দামও অনেক বেশি হয়। আর কি হবে, ছাড়ুন। এই হারটা গোপালের জন্য ছিল, ভালো হবে কি বড়দিরাই যখন আসবে তখনই বড়দির হাত দিয়েই পাঠাবো না হয়। এখন পার্সেলের মাধ্যমে পাঠাতে গেলে এগুলো নিয়ে সমস্যা হতে পারে। তার থেকে ভালো যে জিনিসপত্রগুলো যাচ্ছে, যেগুলো আরও বেশি দরকারি, শাড়ি কাপড় জামা, সেগুলোই যাক। এগুলোর কারণে ওই জিনিসপত্রগুলোতে প্রবলেম হলে তখন খুবই অসুবিধা হবে। তো এটাই, আপনারা যারা ভাবছেন যে এরকম জুয়েলারি জিনিসপত্র পার্সেলে পাঠাবেন বিদেশে, তো তাদেরকে আমি সাজেস্ট করব না পাঠানোই ভালো। হয়তো অনেক সময় অনেকে অন্য রকমের কুরিয়ারের মাধ্যমে পাঠান, তারা হয়তো নাও বলতে পারেন, তাই আমি ভাবলাম আমি জানিয়ে রাখি। এগুলো যখন বড়দিরা নিয়ে যাবে তখন ওদের কোনো অসুবিধা হবে না। আর এগুলোর বিলও চাইছিল সেই আন্দামান থেকে আসবার পর। আমরা যখন আন্দামান থেকে নিয়ে এসেছিলাম তখন বিল সমেতই নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরে বিলটা তো আর রাখা হয়নি এখানে চলে আসার পর। এগুলোর বিল থাকলে তবুও হয়তো যেতে পারতো, তাও শিওর ছিল না যে পার্সেলের মাধ্যমে এগুলো যাবে নাকি। এই ছিল,
যাক, বাকি সমস্ত জামা কাপড়গুলো উনি নিয়ে গিয়েছেন। ওগুলো পৌঁছাতে পৌঁছাতে এখনো 15 থেকে 20 দিন মতন সময় লাগবে। ঘড়িতে এখন সন্ধে 7টা, রাজার আসার সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম দুধটা গরম করে চাটা বসিয়ে দিই। আসো, কেমন গেল? এই ছিল আমার আজকের সারাদিনের গল্প। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।